নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলব মকবুলের চায়ের আসরের গল্প। এর পূর্বেও আপনারা মকবুলের চায়ের দোকানের গল্প শুনেছিলেন, যেখানে দত্তবাবু নিজের অভিজ্ঞতার ভান্ডার খুলে আপনাদের সামনে প্রচার করেছিলেন যে তিনি কিভাবে ভয়ানক সব অভিজ্ঞতার কথা গল্পের আকারে প্রকাশ করেছিলেন। আজকেও আমরা শুনতে পাবো সেরকমই একটা অভিজ্ঞতার গল্প। আজকের গল্পের গল্প পাঠে রয়েছে শুভধর এবং দত্তবাবু ও গল্পের সূত্রধারের ভূমিকায় আমি বুবাই সাহা। লেখিকা শ্রী কর্মকারের মকবুলের চায়ের দোকানের আসর নিয়ে আজকে আমরা হাজির হচ্ছি আমাদের দত্তবাবুর সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। এই প্রথম গল্পটা যদি আপনারা না শুনে থাকেন তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই লিঙ্কটাও পেয়ে যাবেন, যেখানে আমরা পূর্বেই ৪৫,০০০-এর ওপরেও ভিউয়ারশিপ পেয়েছি। আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন দত্তবাবু সিরিজের দ্বিতীয় গল্প, লেখিকা শ্রী কর্মকারের কলমে মকবুলের চায়ের আসর। চারিদিক এমন কুয়াশায় ঢাকা যে কিছুই দেখা যাচ্ছে না। প্রায় পাশে কে দাঁড়িয়ে তাই নজরে পড়ে না। সেখানে অনতি দূরে কি আসছে সেটা ঠিকমতো ঠাওর করা তো মুশকিল। এই ঠান্ডায় তবুও দত্তবাবু নিজের সময় সকালে উঠে পড়েছেন। অতিরিক্ত ঠান্ডায় এবছর পড়ায় নীলাদ্রি আগে থেকে কয়েক সেট গরম জামা আর ট্র্যাকস্যুট কিনে দিয়েছে তাকে। কিন্তু এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও কোনোদিন ধুতি আর ফতুয়া ছাড়া তিনি কিছুই পরেননি। সেখানে আজ এই ঠান্ডার হাত থেকে রক্ষা পেতেই ছেলের দেওয়া নতুন ট্র্যাকস্যুটটা তিনি পরলেন। মাথা আর মুখ মাফলার দিয়ে ভালো করে ঢেকে নিচে নামলেন। তখন নীলাদ্রি দোকানে যাওয়ার জন্য তৈরি হয়ে চায়ের টেবিলে বসেছে চা খেতে। সাথে তিন্নি আর তিতলিও আছে। ওদের সামনে এভাবে যেতে দত্তবাবুর খুব লজ্জা লাগছিল। আর কিভাবে যে মকবুলের দোকানে যাবেন সেটাই ভাবতে ভাবতে নিচে নেমে আসেন। নীলাদ্রি বাবাকে দেখে হেসে বলে, এই তো বেশ মানিয়েছে, আমি তো বললাম পরও ভালো লাগবে। তিতলি গরম চায়ে চুমুক দিয়ে বলে, দাদাই তোমাকে না একদম পিটি টিচারের মতো লাগছে, শুধু ওই মাফলারটা বেমানান। আর সঙ্গে গলায় যদি একটা বাঁশি থাকতো না তাহলে একদম মানিয়ে যেত, জানো তো। এখন তুমিও বৌমা মেয়ের সঙ্গ দিলে, হ্যাঁ? আমাকে নিয়ে মজা, তাই না? উফ দাদাই, দেখো বাকি দাদুরা তোমাকে চিনতেই পারবে না। তবে তুমি গিয়ে কিন্তু কথা বলো না, না হলে আর মজা হবে না তো। বেশ একটা মজার কথা শুনেই দত্তবাবু এবার যেন আনন্দে ঝলমল করে ওঠেন। হেসে বলেন, বাহ, ভালো বুদ্ধি দিলি তো। তাহলে বুঝবো কে কি বলে আমার নামে। হ্যাঁ, যাই তবে। হ্যাঁ বলেই তিনি বাইরের দিকে রওনা দিলেন। তিন্নি তাড়াতাড়ি বলে ওঠে, বাবা, বাইরে কিন্তু খুব কুয়াশা, কিছুই কিন্তু নজরে আসছে না। সাবধানে রাস্তা পার হবেন, আর না হলে টর্চটা সঙ্গে নিয়ে যান, দরকার পড়লে জেলে নেবেন। ভয় নেই, ভয় নেই, আমি দেখেই পার হব। না বাবা, ও ঠিক বলছে, দাঁড়াও আমি নিয়ে আসি টর্চটা। বলেই সে দ্রুত পায়ে নিজেদের বেডরুমে চলে যায়। ওদের রুমটা নিচে, তিতলি আর দত্তবাবুর বেডরুমটা ওপরে। ওরাও ওপরে যেতে চেয়েছিল, কিন্তু ঠাকুরঘর ছোট হয়ে যাচ্ছে একটি বেডরুম করায়, তাই সেটাকে অর্ধেক করে ঠাকুরঘর আর অন্যটি স্টোরেজ রুম কাম গেস্ট রুম করে রেখেছে। দত্তবাবু হাতে টর্চ আর চোখ দুটো খোলা রেখে বেরিয়ে যান। আপাদমস্তক ঢাকা, শুধু চোখটা খুলে রেখেছেন। বাইরে এসে অতি সাবধানে রাস্তা পার হয়ে হাঁটতে শুরু করে। কিছুটা দূরে গিয়ে মকবুলের দোকান। আজ কুয়াশার কারণে সেটাও দেখা যাচ্ছে না, তবে সেখানে গুনগুন আর মিষ্টি চায়ের জালের গন্ধ ভেসে আসছে।
দোকান দেখে সঠিক জায়গায় এসে ভেতরে ঢোকেন, কিন্তু আজ নিজের জায়গায় না বসে যেখানে শ্রমিকরা গাড়ির জন্য অপেক্ষা করে চা খেতে খেতে সেখানে গিয়ে বসে মকবুলের বাঁ দিকে। সেখান থেকে এই দিকটা বিশেষ দেখা যায় না। আর মকবুলের সামনের মাচায় বসে রয়েছে দাসবাবু আর রায়বাবু। দত্তবাবু যেখানে বসেছে সেখানে এখনও শ্রমিকরা এসে বসেন, তাই জায়গাটা ফাঁকা। মকবুল কাস্টমার দেখে বলে, আজ কি কেউ আর আসবে না নাকি বাবু? কেউ বলতে কে? দত্ত, ও তো আসার কথা, কি যে হলো এখনো এলো না। শুধু কি তাই, শ্রমিকরাও কেউ এখনো এলো না। কেউ কি কাজে যাবে না নাকি? আরে কুয়াশার জের দেখছিস, কিছুই তো দেখা যায় না। দেখ, সবাই হয়তো এসে বসে আছে, তুই দেখতে পাচ্ছিস না। কি হে, আজ বুঝি তুমিও দত্তর মতো ভূত দেখছো? অত ভাগ্য কি আমার আছে? বাইরে শ্রমিকদের গলার আওয়াজ হতে মকবুল মাথা বাইরের দিকে বাড়িয়ে দেখে নেয় কতজন রয়েছে। আর তাতেই নজরে আসে নতুন ব্যক্তিটি। তাকে যে আগে কোথাও দেখেছে সেটা তার মুখের যেটুকু অংশ বেরিয়ে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মকবুল রায়বাবু আর দাসবাবুর দিকে চা এগিয়ে দিতে দিতে ইশারায় উল্টো দিকে তাকিয়ে দেখার কথা বলে। তারা নতুন লোকের আবির্ভাব দেখে প্রথমে একটু অবাক হন, তারপর নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করে আলোচনা করে। মকবুল শ্রমিকদের চা এগিয়ে দিয়ে নতুন লোকটিকেও চা দিয়ে বলে, আপনি কি এখানে নতুন? কোন বাড়ি এসেছেন ঘুরতে? নতুন লোকটি চায়ের কাপ হাতে নেয় ঠিকই, কিন্তু তাতে চুমুক দেয় না। মকবুলকে কথা বলতে দেখে দাসবাবু বলেন, মশাইয়ের বাড়ি কোথায়? মশাই কি বিদেশি নাকি? লোকটি মাথা নেড়ে না করে, দত্তবাবুদের বাড়ির দিকে আঙুল দিয়ে নির্দেশ করে। মকবুল অবাক হয়ে বলে, দত্ত কাকার বাড়ি? লোকটা মাথা নেড়ে হ্যাঁ বলে। কিন্তু দত্ত এলো না কেন? শরীর কি ভালো নেই নাকি? শরীর ভালো না থাকলে তো খবর পেতাম। আপনাকে বলে পাঠিয়েছে কি? লোকটা কিছুই বলে না, শুধু চুপ করে ওদের কথা শোনে। তাহলে যখন এসেছেন চলুন আপনার সাথেই যাই। এবার লোকটি নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, এগিয়ে আসে দাসবাবু আর রায়বাবুর দিকে। ওদের মাঝের জায়গায় বসে নিজের মুখের মাফলার খুলতেই দুজনে প্রায় ভূত দেখার মতন চমকে ওঠে। কিন্তু মকবুল বলে, আমি জানতাম উনি দত্ত কাকা, চোখ দেখেই চিনেছি। এ কি বেশ তোমার হে! এবার দত্তবাবু আটকে রাখা দম হাসির মধ্যে দিয়ে ছেড়ে বলেন, বাপরে, তোমরা আমাকে চিনতেই পারোনি তাহলে? হ্যাঁ, সত্যি তিতলি ভুল কিছু বলেনি। তা তোমার এমন বেশ কেন? যা ঠান্ডা তাতেই এমন বেশ ধরেছি। মকবুল হেসে নিজের জায়গায় ফিরে যায়। তোমাকে তো চিনতেই পারিনি, ভেবেছি অন্য কেউ। এত বছর থেকে দেখেও ভুল হলো কিভাবে যে? হতেই পারে, আমারও তো হয়েছিল নাকি, তবে সেটা একদমই আলাদা ব্যাপার। মকবুল বুঝতে পারে এবার একটা গল্প আসতে চলেছে। আজ জমাটি ঠান্ডার দিনে গরম চায়ের সাথে বেশ একটা রোমাঞ্চ গল্প হবে। মানে গল্প আছে? মকবুল, চা দে, দত্তকেও দে। মকবুল সবাইকে চা দিয়ে নিয়ে বসে। দত্তবাবু গরম চায়ে চুমুক দিয়ে বলেন, আজকে যেমন অবস্থা, কিছুই দেখা যায় না ঠিক তেমনি সেদিনেরও ঘটনা। এখনো মনে আছে, তখন আমি চৌধুরীদের কল পেয়ে গেছি সনপুরে। সেখানেই তখন ক্যানেলে জল ছেড়েছে। জানোই তো, ক্যানেলে জল ছাড়লে ঠান্ডা বাড়ে বেশি। এমনিতেও তখন ঠান্ডা পড়েছে বেশি, আর তার উপর ক্যানেলে জলও আছে। সে যাই হোক,
সে ঠান্ডার মধ্যেও আমি সনপুর যাওয়ার জন্য রওনা দিলাম সন্ধেবেলা। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের ভার দিয়ে এসেছি কম্পাউন্ডারের উপর। ট্রেনেই যাব, তাই বিকেলে স্টেশনে গিয়ে বসে আছি। এমনই কুয়াশা যে পাশের জনকে দেখা যাচ্ছে না। আমি আপাত মস্তক ঢেকে টিকিট কেটে বসলাম বেঞ্চে। দূরের কিছুই নজরে পড়ছে না। কুয়াশা, তার উপর আবার সন্ধে আসছে বলে আলো কমে আসছে। চুপচাপ বসে আছি। প্ল্যাটফর্মে তখন জনমানব ভিড়। হঠাৎ পাশে আচমকা গুরু গম্ভীর আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেছি। চমকে গিয়ে ফিরে তাকালাম, দেখি আমারই পাশে মাথা পর্যন্ত একখানা কালো কম্বলে ঢেকে একটি লোক বসে। কে কে আপনি, আর কখন এলেন? ওই যে কুয়াশা যেমনভাবে ফাঁকা জায়গা পূরণ করে, আমিও সেভাবে এসে বসেছি। কি যা তা বলছেন? লোকটির হাব ভাব আর এমন করে ঢেকে বসে থাকা অবস্থা দেখে আমার বেশ সন্দেহই হলো। কোনো উটকো লোক নয় তো। আমাকে একা দেখে এসে বসেছে, কোনো কুমতলব আছে নিশ্চয়। কিন্তু লোকটি নির্বিকার। কখন এসে বসেছেন বুঝতেই পারেনি। তা কোথায় যাবেন? কেন, আপনি যেখানে যাবেন? আহা, আমি যাচ্ছি রোগী দেখতে, সেখানে আপনাকে নিয়ে যাই বা কি করে? আপনার বাড়ি কোথায়? এবার যেন লোকটি স্বাভাবিকভাবে বলে। ভয় নেই, আমি মজা করছিলাম। আমি এখানে থাকি না, ঘুরে বেড়াই নানান জায়গায়। আজ এখানে এসেছি, আপনাকে দেখে পাশে এসে বসলাম। কিন্তু আপনি তো বুঝলেনই না। আপনার পরিচয় কি তাহলে? আমার পরিচয় কিছুই নেই, সামান্য মানুষ। তবে তুমি যেখানে যাচ্ছ রোগী দেখতে, সেখানে আজ না গিয়ে কাল সকালে ট্রেনে যাও। কেন বলুন তো? যাত্রারও তো একটা সময় আছে, তাই বলছি এখন যেও না। আপনি কি জ্যোতিষী? না না, সেই ক্ষমতা কি আর আছে? আমি শুধু আমার ভগবানের দাস। সে যা বলে আমি তাই করি। তাহলে এইভাবে ঘুরে বেড়ান কেন? কি আর বলি, লোক আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একজন আমাকে গুরু মনে করে ভগবান সেবায় আমার সাথে ছিল, কিন্তু ওই যে লোভ বড় পাপী জিনিস। আমি ওকে ছেড়ে চলে এসেছি। ভেবেছিলাম আমার ভগবানের সেবা ওর হাতে দিয়ে আসব, কিন্তু পারিনি। আমার সাথে আমার ভগবানকে নিয়ে তাই আমি ঘুরে বেড়াই। আচ্ছা, আপনার ভগবান কে? তার আবার কোনো পরিচয় আছে নাকি? আমার কাছে সে আমার মনের শক্তির মতো। তাই তো তোমাকে বললাম, যেখানে যাচ্ছ সেখানে আজকে যেও না। কিন্তু কি করব বলুন? আমার কাছে যে আমার রোগীরাই হচ্ছে বেশি গুরুত্ব। তারাও তো আমাকে ভগবানের পরেই মনে করে। আমিও তো আপনার সেই ভগবানেরই দাস। কি করে তার এক সৃষ্টিকে শেষ হতে দিই বলুন তো? লোকটি আমার কথায় মৃদু হেসে এবার নিজের গায়ের কম্বলখানা সরালে। তাতেই আবঝা আলো অন্ধকারে দেখলাম তার কোলে বেশ কিছু পাথরের টুকরো। সে সবই একটা ঝুড়ির মধ্যে রাখা, আর তাতে কাপড় জড়ানো। নাও, প্রণাম করো তো দেখি। কিন্তু এইসবে যে আমার বিশ্বাস নেই, কি করে তাকে মেনে? তোমার বিশ্বাস না হয় তোমার কাছে রইল, আর আমারটা আমার কাছে। ভদ্রতার খাতিরে না হয় প্রণাম করলে। এই কথায় আমি আর বিশেষ কিছু বলতে পারলাম না। প্রণাম করে যখন সবে ব্যাগে হাত রেখে কিছু টাকা বের করতে যাব, তখনই ট্রেনের হুইসেলের আওয়াজ পেলাম। তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। যে আগে থেকে ব্যাগ রেখে জায়গায় নিয়ে তারপর না হয় তাকে কিছু দেব। ভবঘুরে মানুষ, যাই বলুক না কেন, কথাগুলো ঠিকই বলেছে। আমি ট্রেনে উঠে দেখি বগি ফাঁকাই আছে, লোক বিশেষ কেউ নেই। তাই পছন্দ মতো জায়গা দেখে ব্যাগ রেখে আবার নিচে নেমে এলাম। কিন্তু কি আশ্চর্য, এইটুকু সময়ের মধ্যে লোকটি কোথায় চলে গেল? বেঞ্চেও কেউ নেই, সেটা এখন একদম শূন্য।
আমার মনে হলো হয়তো কোনো বগিতে উঠেছেন। সেটা ভেবেই আমি এগিয়ে গেলাম বাকি বগিতে দেখবার জন্য, কিন্তু না, খুঁজে পেলাম না। বেশিরভাগ বগি ফাঁকা। আছে কয়েকজন মানুষ, তবে রাতের ট্রেন বলেই অনেকেই শুয়ে আছে। ট্রেনের হুইসেল শুনতেই আমি দৌড়ে আসি নিজের বগিতে। না, ব্যাগ ঠিকই আছে, চুরি যায়নি। তখনও ফাঁকা বগি। আমি আমার জায়গায় এসে বসলাম। কিছুই করার নেই বলে জানালার দিকে তাকিয়ে আছি। বাইরেটা তখন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আর তাছাড়া বেশ ঠান্ডাও লাগছে বলে জানালাটা বন্ধ করে দিলাম। সাথে করে একটি বই নিয়ে এসেছিলাম, সেটাই বের করে পড়তে শুরু করি। মন ডুবে গেছিল বইয়ে। হঠাৎই কানের কাছে একজনের আওয়াজে আমার চমক ভাঙে। তাকিয়ে দেখি একটি মেয়ে আমার পাশে বসে আছে। পরনে তার শাড়ি। বয়স আন্দাজেই 30 হবে। সাজগোজ দেখে মনে হলো সচ্ছল পরিবারেরই কেউ, কিন্তু বিবাহিত কিনা সেটা বুঝতে পারলাম না, কারণ আমার বগির গেটের কাছেই সেই লাইট জ্বলছে আর মাঝের যাতায়াতে, আর অন্য আলোগুলো সবই নেভানো। কেউ নেই দেখে আমিও আর জ্বালিয়ে দেখিনি। যা আলো আসছিল তাতে বেশ বই পড়া যাচ্ছিল, কিন্তু সব সিট ফাঁকা দেখলাম। এখন দেখছি যাত্রী, তাতে বেশ একটু অবাকই হলাম। ওনারা কখন উঠলেন বুঝতেও তো পারলাম না। মহিলাটিকে এবার আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলছিলেন বুঝি? মহিলাটি হাসি হাসি মুখে বলে, আসলে বলছিলাম, আপনার কাছে জল আছে? আমি ব্যাগ হাতড়ে জলের বোতল এগিয়ে দিতেই মহিলাটি সেটি নিয়ে বলে, আসুন না, আমাদের সাথে বসুন। আমরা তো ওই 4 জনই আছি, আপনার জায়গা হয়ে যাবে। আমি তখন ভাবছি যে এনারা এখানে এলো কখন। আমি বুঝতে পারলাম না। আগে থেকে থাকলে তো দেখতেই পেতাম, কিন্তু সেটা তো ছিল না। তাহলে কি পাশের কামরা থেকে প্যাসেজ পেরিয়ে চলে এসেছে? কথাটা ভাবতে ভাবতে ঝুঁকে উকি দিলাম দেখবার জন্য কোথায় অন্যরা বসেছে। আমার সিট থেকে 2টো সিট পরে বসে আছে সেটা বোঝাই যাচ্ছে। আমি কোনো জবাব দিচ্ছি না দেখে মহিলাটি আবার বলল, আপনি তো একাই বসে আছেন, গল্প করতে করতে সময় পেরিয়ে যাবে। একা আর কতক্ষণ থাকবেন? না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার অভ্যেস আছে। কেন, আমাদের কি চোর বলে মনে হয়? ছি, কি বলছেনটা কি আপনি? তা নয়, আপনারা নিজেদের মতো আছেন, আমি আবার গেলে যদি... কিছুই হবে না, কেউ কিচ্ছু মনে করবে না, বরং খুশি হবে। চলুন, এই কামরায় আবার একা থাকা চলে না। আমি কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকিয়েছি। মহিলাটি তখন হেসে এগিয়ে যায়। আমি অবাক হয়ে ব্যাগ কাঁধে নিয়ে উঠে এগিয়ে গেলাম। দেখাই যাক না কি হয়। সিটের কাছে আসতে দেখি সেখানে মহিলাটি ছাড়াও আরো 2 জন পুরুষ ও একটি বয়স্কা মহিলা আছেন। তারা আমাকে দেখে বসবার জায়গাও করে দেন। আমি একদম ধারে এসেই বসি। তারা আমাকে দেখা মাত্রই খুশি হয়ে ওঠেন। বয়স্কা মহিলাটি নিজের ব্যাগ থেকে একখানা কাগজে মোড়া জিনিস বের করে বলেন, রাতের খাবার তো সঙ্গে নিয়ে আসেননি দেখছি। এই নিন, এইখান থেকে শুকনো রুটি যা লাগে খেয়ে নিন। আরে না না, তার দরকার হবে না। আমি রাতে তেমন বিশেষ কিছুই খাই না, আর সন্ধ্যেতেই খেয়েছি, তাই খিদেও নেই। মা, ছাড়ো, উনি ভয় পাচ্ছেন, ভাবছেন আমরা তাকে অজ্ঞান করে জিনিস নিয়ে চলে যাব। তা নয়, আমি সত্যিই খাই না। তা কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি সোনপুরে, সেখানে রোগী দেখতে। আচ্ছা, আপনি ডাক্তার? ঠিক, ডাক্তার নই, স্বাস্থ্যকেন্দ্রে কাজ করি। ওই একই হলো।
এই খড়গপুরে বুঝি থাকেন? হ্যাঁ, আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন? আমরা তো যাচ্ছি নবদ্বীপে। সেখানে গিয়ে আমার মেয়ে ঋতু আর এই যে জামাই কমলেশ, ওদের নামে পুজো দেব। বিয়ে ঠিক হয়ে গেছে ওদের। আমার জামাই খুব ভালো। আমাদের তো আর কোনো ছেলে নেই, এই একটাই আমাদের মেয়ে। সেই মেয়ে, সেই আমাদের ছেলে, অনেক করে আমাদের জন্য। এই যে বলেন মা, এই বলছেন ছেলে, আবার বলছেন কত করি। আপনারাও তো আমারই পরিবার। মহিলাটি জলের বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি যখন ডাক্তার তাহলে ভালোই হলো। আপনাকে বলা যায় একটা কথা, যতক্ষণ আছি আপনার সাথে এই কামরায় ততক্ষণ না হয় চেনা পরিচিত হয়েই রইলাম। কি কমলেশ, ঠিক বলিনি? কমলেশ ঘাড় নাড়ে। ঋতু ঠিক বলেছে। তোর সমস্যার কথাটা খুলে বল না, আমরাই তো আছি। মহিলাটি এবার আমার দিকে ঘুরে বসে নিজের হাতখানা সামনে বাড়িয়ে দেয়। সেখানে আলো কম হওয়ায় আগে খেয়াল করিনি তার ডান হাতটা পুরোটাই ব্যান্ডেজ করা। এবার নজর পড়তেই বললাম, কি হয়েছে আপনার হাতে? ওটাই তো জানতে চাই আপনার কাছে, দেখুন না একবার। আমি বাকিদের দিকেও তাকালাম। সবার যে মত আছে সেটা বোঝাই যায়। মেয়েটির হাতের দিকে নজর করতেই দেখি ব্যান্ডেজ বাঁধা অংশের নিচের ফাঁক দিয়ে ঘা মতো অংশটা দেখা যাচ্ছে। আমি অতি সাবধানে ব্যান্ডেজ খুলে সেটা সরাতে গিয়েই দেখি হাতের অনেকটা জায়গায় দগদগে ঘা হয়ে আছে। ভালো করে দেখতে দেখতেই প্রশ্ন করলাম, এটা কবে থেকে? এই বছর খানেক হবে। তখন তো এমন ছিল না, শুধু ছোট্ট একটু চুলকানি ছিল। এখন দেখুন না কি যে হলো। সেটাই দেখতে তো যাচ্ছি। নবদ্বীপে এক মন্দির আছে, সেখানে শুদ্ধ জল পাওয়া যায়। সেটা দিয়ে হাতটা ধুলে আর এই ঘা থাকবে না। দেখুন না ডাক্তারবাবু, যদি আপনি কিছু করতে পারেন। আজ হাতের কারণে তো কত কি হলো। বিয়ে তো ঠিকই হচ্ছিল না, কিন্তু এই কমলেশ, ও খুব ভালো ছেলে। আমার দূর সম্পর্কের আত্মীয়ার পরিচিত। প্রথম দেখায় সে ঋতুকে পছন্দ করে। ওই তো খোঁজ এনেছে এই মন্দিরের। ও খুব ভালো বলেই আমার মেয়েকে বিয়ে করেছে, না হলে কম অপমান তো আর করেনি সবাই। কি যে বলো না বাবা, আমারও তো বাবা মা নেই। আপনারা তো আমারই মা বাবা। আর ঋতু তো খুব ভালো মেয়ে, আমার কত খেয়াল রাখে। তাহলে আপনাদের জন্য করবো না তো কার জন্য করবো? হ্যাঁ, ওদের এই পারিবারিক কথায় আমার কেমন যেন অস্বস্তি হতে থাকে। ওনাদের এই পারিবারিক কথার মাঝে আমি ব্যাগ থেকে হাতের ঘা পরিষ্কার করার জন্য সরঞ্জাম বের করে কাজে লেগে গেছি। গজ, তুলো আর এক প্রকার তরল দিয়ে পরিষ্কার করার সময় খেয়াল করলাম সেখানকার চামড়া সরে আসছে। দেখে অবাক হলাম, এটা ঘা হলে চামড়া কেনই বা সরে যাচ্ছে? পোড়া হলে বা থেতলে গেলে এমনটা হয়, কিন্তু সে তো বললো যে ঘা হয়েছে, কিন্তু মুখে কিছুই বললাম না। আমাকে চুপচাপ গম্ভীর দেখে মহিলাটি এবার বলল, কি হলো ডাক্তারবাবু? দেখে কি ভাবছেন এত? ওটা আসলে এখন বেড়ে গেছে তো, তাই বোঝা যায় না যে ঘা। আমিও ভাবতাম ঘা আবার এমন হয়। মহিলার কথায় আমি চমকে গেলাম। আমি তো ভাবতে ভাবতে এমন কিছু উচ্চারণ করিনি যে তিনি শুনেছে, কিন্তু এমন তো হয় না। কি ভাবছেন বলুন তো? না, কিছু না। আমি ড্রেসিং করে দিলাম, তবে এই ঘা শুকিয়ে যাবে।
যদি এই মলমটা প্রতিনিয়ত আপনি ব্যবহার করেন তাহলে এটা কমে যাবে। আর এখানে সাবান লাগাবেন না, তার বদলে এই তরল দিয়েই পরিষ্কার করবেন, কেমন? এক একটা জিনিস দিতেই তিনি সেসব তার মায়ের ব্যাগে ঢুকিয়ে রাখেন। কমলেশ আমার পাশে এসে বসে আমার হাত ধরে বলে, ডাক্তারবাবু, সত্যি আপনার তো কোনো তুলনা নেই। এই দেখে নিজে ড্রেসিং করে ওষুধ দিয়ে দিলেন, আপনাকে আর কিভাবে যে ধন্যবাদ জানাই। তবে আপনাকে আমাদের বিয়েতে আসতেই হবে, কিন্তু না আসলে কিন্তু খুবই কষ্ট পাবো। আমাদের গ্রাম তো খড়গপুর থেকে আরো 2 গ্রাম আগে, আসাম মোড়। আসতেই হবে আপনাকে। আমি কাগজে ঠিকানা লিখে দিচ্ছি, তারিখও লিখে দিচ্ছি। আমার আপত্তি কেউই শুনল না। সবকিছু লিখে একখানা কাগজের টুকরো আমাকে ধরিয়ে দিল। আমি সেটা নিলাম আর না করলাম না। বেশ কিছুক্ষণ আর কথা হলো না। কতটা পথ এসেছি সেটা খেয়াল ছিল না এতক্ষণ ধরে। ট্রেন তো চলছে বেশ অনেকক্ষণ আগে থেকে। তবে দেখবো কিভাবে এটা মাথায় আসতেই জানালার দিকে চোখ গেল, কিন্তু ঠান্ডার কারণে এটাও বন্ধ, তাই দেখতে পাচ্ছি না যে কত দূর এলাম। তবে চুপ করে বসে আছি বলেই তখন খেয়াল হলো ওনারা বললেন যে নবদ্বীপ যাবে। তবে এই ট্রেন তো সেখানে যাচ্ছে না, তাহলে ওনারা এখানেই বা কেন? সনপুরের পর আরো 2 স্টেশন যাবে, সেখান থেকে কি তবে ট্রেন যায় আরো? হয়তো যায়, অত তো আমার জানা নেই। মাথায় কথাগুলো ঘুরলেও আমি প্রশ্ন করতে সাহস পেলাম না। তখন ওনারাই নিজেদের মধ্যে কিছু নিয়ে আলোচনা করছিলেন। এবার আবার কমলেশ বলে, আরেকটা কথা, আমার ঘাড়ে একখানা ক্ষত আছে, একটু দেখবেন? এবার আমার বেশ রাগই হলো। একটু যে বিশ্রাম করব সেটাও সম্ভব হচ্ছে না। সকালে নেমেই আবার রোগী দেখে দুপুরে ফিরতে হবে, তাই এত তাড়াহুড়ো করে যাওয়া। কিন্তু এরা তো আমাকে বিশ্রাম করবার সুযোগটাও দিচ্ছে না। আমার মনের ভাব বুঝে বয়স্ক পুরুষ মানুষ বললেন, কিছু মনে করবেন না, আসলে কিছুদিন পর বিয়ে তো, ওদের তো ভালো থাকতে হবে, না হলে সংসার তো বেশি দিন করতে পারবে না। তাই আপনাকে জ্বালানো এইভাবে বিরক্ত হচ্ছে কেন? লোকটির কথায় স্পষ্ট রাগ। এবার আমারও রাগ হলো। নিজেকে সামলে ধীরে বললাম, কি বলছেন কি আপনি? আমি তো দেখে দিলাম, আসলে আমার একটু বিশ্রামের দরকার, তাই যদি আমাকে একা। কথাটা বলতেই যেন আগুনে ঘি পড়ার মতো ঋতু চিৎকার করে ওঠে। ঋতুর চিৎকারে আমি ভয় পেয়ে যাই প্রথমটায়, তবে বয়স্কা মহিলা মেয়ের গায়ে ধাক্কা দেয়। আরে কি করছিসটা কি? তাই তো, ওনার তো বিশ্রামেরও দরকার। এইভাবে কে কাজ করে বলতো? ঋতু এবার একটু শান্ত হয়। কিছু মনে করবেন না, আসলে আমি থাক সেসব কথা, আপনি বরং বিশ্রাম নিন, যান। মেয়েটি কথা শেষ না করতেই আমি সে জায়গা ছেড়ে উঠে যাই। আমার ব্যাগ নিয়ে আবারও আগের জায়গায় ফিরে আসি। সেখানে আলো আরো কম, তাই ব্যাগ থেকে একখানা চাদর বের করে মাথা ঢেকে শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগেনি। হঠাৎই জোরে ঝাঁকুনি হতেই আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখি আমি একজনের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে আছি। লোকটি আমার মুখের দিকে অবাকভাবে তাকিয়ে। আমি তাড়াতাড়ি মাথা তুলে সোজা হয়ে বসে তার কাছে ক্ষমা চাইলাম। তখন খেয়াল হলো ট্রেনের কামরা ভর্তি লোক, কেউ কথা বলছে, কেউ খাচ্ছে। আমি অবাক হয়ে সবাইকে দেখছি। এত লোক এলো কি করে, আর কখনই বা এলো? আমি ঘুমিয়ে পড়লাম, আর এই পাশের মানুষটি বা কে? জিজ্ঞাসু দৃষ্টিতে যখন লোকটির দিকে তাকাই, তখন দেখলাম তিনি বিরক্তি মুখে আমার দিকেই তাকিয়ে আছেন। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। নিজের ব্যাগ খুঁজতে সেটা সিটের নিচেই পেলাম। ব্যাগটা বগল দাবা করে ব্যাপারখানা কি দেখবার জন্য উঠে দরজার কাছে আসি।
গোটা কামরায় লোক যে যার মতো আছে, আমাকেও নজর করলো না কেউ। ট্রেন এখন কোথায় আছে সেটা দেখবার জন্য দরজা থেকে উঁকি দিলাম, কিন্তু বাইরে এত অন্ধকার যে কিছুই বুঝলাম না। সেখানে দাঁড়িয়ে থাকা একজনকে জায়গার কথা জিজ্ঞেস করতে সে জানায় ট্রেন এখন সীতাপুরে। আমি নাম শুনে কিছু বলতে যাব, হঠাৎই ট্রেন থেমে যায়। জায়গাটা যে অচেনা সেটা বোঝাই যাচ্ছে। ফাঁকা কোনো জায়গায় ট্রেন দাঁড়িয়েছে, সেখানে হয়তো দুপাশে মাঠ। অন্ধকারে কিছুই বোঝা না গেলেও ট্রেনের আলোয় যতটা দেখা যায় আর কি। এখন ট্রেনের প্রতিটা বগিতেই আলো জ্বলছে। ট্রেন দাঁড়িয়ে যেতে প্রতিটা যাত্রীর মুখেই বিরক্তির ছাপ। শুধু আমি অবাক হয়ে সব কিছু দেখছি। সব লোক, জায়গা, ট্রেন আমার কাছে অচেনা লাগছে। তাই নিজের জায়গায় ফিরে না গিয়ে গেটের ওখানেই বসে পড়লাম। যদি পরের স্টেশন চেনা হয় তাহলে সেখানেই নেমে পড়ব। কিন্তু সেই মহিলা, পুরুষ আর ঋতু, কমলেশ, এরা যে কোথায় গেল কে জানে। আমাকে একা রেখেই ওরা নেমে গেছে হয়তো। ঘুমিয়ে পড়েছিলাম বলেই আর হয়তো ডাকেনি। বসে বসে এইসব কথাই ভাবছিলাম, এমন সময় কামরার ভেতর থেকে গুঞ্জন শোনা গেল। ট্রেনে নাকি কি একটা গন্ডগোল হয়েছে বলে সেটা আর এখন এগোতে পারছে না। কথাটা শুনে আমারও খুব রাগ হলো। একই জায়গাটা ছেড়ে দিলাম আর এখন এই কথা। সঠিক কি হয়েছে জানতে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের দিকে হাঁটা লাগালাম। দেখি সেখানে ড্রাইভারের রুমে কয়েকজন মেশিনে কি সব করছে। এই যে শুনছেন, ও স্যার শুনছেন? একজন এগিয়ে আসে। বলুন। আমার রোগী দেখার কল আছে, না পৌঁছতে পারলে রোগীর মৃত্যুও হতে পারে। একটু বলবেন এখান থেকে কিভাবে সনপুর যাব? ট্রেন চলতে তো দেরি হবে মনে হয়। ইঞ্জিনের সমস্যা। আমরা এমন জায়গায় এসে পড়েছি যে এখানে কোনো বসতিও নেই যে কাউকে ডাকবো। আবার আমাদের ট্রানজিস্টারও কাজ করছে না যে লোকাল স্টেশনে খবর পাঠাবো যে আমাদের এসে সাহায্য করবে। তাই আমরা চেষ্টা করছি, কিন্তু আপনি যেতে চাইলে যেতে পারেন। আপনাকে পিছিয়ে যেতে হবে। সোনপুর সামনের দিকে আমরা পেরিয়ে এসেছি, হেঁটেই যেতে হবে। এখান থেকে তো আর কিছু পাবেন না। কথাটা শুনে আমি হাঁটকে উঠি। এমন ঘুম দিলাম যে বুঝতেই পারলাম না কোথায় এসেছি আর কখনই বা এসেছি। আচ্ছা এখন কটা বাজে? এখন তো প্রায় 10টা বেজে গেছে। ওখানে পৌঁছাতে আমার ঠিক কতটা সময় লাগবে আপনি বলতে পারবেন? হেঁটে গেলে তো অনেকটা সময় লাগবে, দেখুন কি করবেন। আমি আর কথা বাড়ালাম না, ফিরে এলাম। দেখাই যাক যদি ট্রেন চলে। বসে আছি। এবার কি মনে হতে আমি আবার নিচে নেমে ট্রেন দেখতে লাগলাম। ট্রেনের রং দেখে আমার এখন সন্দেহ হচ্ছে, আমি সঠিক ট্রেনে আছি তো? এটা রং তো আলাদা। তাহলে কি ওরা আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অন্য ট্রেনে ফেলে দিয়ে যায়নি তো? কথাটা মাথায় আসতেই আমি অন্য বগিগুলোতে ওদের খুঁজতে আরম্ভ করি। লোকের ভিড়ে তাদের খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু হঠাৎ ঋতুর সেই ঘ্যাস ঘ্যাসে গলায় চিৎকার শুনেই থমকে যায়। আওয়াজটা যেদিক থেকে এলো সেদিকে তাকাতেই দেখি ঋতু একটি লোকের সাথে ঝগড়া করছে। ওর সাথে বাকিরা কোথায় সেটা ভেবেই এগিয়ে গেলাম। ঋতুর কাছে যেতেই দেখলাম লোকটি নিজের নাক চাপা দিয়ে বলছে, আরে এই মহিলার তো কুষ্ঠ আছে, একে ট্রেনে কে উঠতে দিল? এবার থেকে তো আমাদেরও হবে। আমি খেয়াল করলাম ঋতুর হাতের ব্যান্ডেজ একই আছে। সে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটির দিকে। আরো এগিয়ে যেতে দেখলাম কমলেশ আর বাকিরা ভয়ার্ত মুখে তাকিয়ে ঋতুর দিকে। আমি লোকটিকে চুপ করাতে বললাম, আহা, ওনার ওটা কুষ্ঠ নয়, ওটা শুধু ঘা মাত্র। কি বলছেন মশাই? আপনি কি ডাক্তার? হ্যাঁ, কোনো অসুবিধে? যান নিজের জায়গায় যান। আর আপনারা কেমন মানুষ বলেন দেখিনি, আমাকে একা ফেলে অন্য বগিতে চলে এসেছেন। আমার কথায় লোকটি তো চলে যায়, ভিড়ও কমে আসে।
কিন্তু ঋতু সহ বাকিরা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। এবার কমলেশ বলে, আপনাকে আমরা ছেড়ে এসেছি মানে কি বলতে চাইছেন? কেন বুঝতে পারছেন না? আমাকে এরই মধ্যে ভুলে গেলেন? দেখুন, আমরা এই বগিতে উঠেছি আর এখানেই আছি। আপনার মাথার কোনো সমস্যা আছে, আগে সেটা ঠিক করান। কি ফাজলামোর কথা বলছেন বলুন তো? শান্ত হন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আরো কিছু বলতে যাব তার আগে কামরা দেখে অবাকই হলাম। যেটাই উঠেছিলাম এটা তো ওটাই। আমি তাহলে অন্য কামরায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু গেলাম কিভাবে সেটা ভাবতে ভাবতেই হঠাৎ ট্রেনটা জোরে ঝাঁকি দিয়ে ওঠে। আমরা সবাই একে অপরের ঘাড়ে গিয়ে পড়ি। জিনিসপত্র সব উল্টে পাল্টে যাচ্ছে। কোথাও একটা জোরে কোনো কিছুর ঘর্ষণের আওয়াজ শুধু কানে আসছে। আমি পরিষ্কার দেখলাম ঋতু ছিটকে গিয়ে একটা সিটের সাথে ধাক্কা খেলো, আর ওই ডান হাতটা ভেঙে ব্যান্ডেজের সাথে ঝুলে রইল। কমলেশ শূন্যে উঠে নিচে পড়তে একটা ফ্যানের ব্লেড খুলে গিয়ে ওর মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। আমি এসবের মাঝেও পরিষ্কার বুঝলাম সেই বৃদ্ধ আর বৃদ্ধা দুজনে অন্য দিকটায় চাপা পড়েছে। মানুষের চিৎকার, কান্না, গোঙানি সব শুনতে পাচ্ছি। তারই মাঝে তাদের মেয়েকে নাম ধরে ডাকার আওয়াজও কানে ভেসে আসছে। আমি শুধু উপলব্ধি করলাম ট্রেনটা ধীরে ধীরে হেলে পড়ছে। কোনো রকমের জানলা ছেড়ে দিয়ে ওপরে রড ধরে দরজার কাছে এগিয়ে যাই। যখনই ট্রেন হেলে গেছে আমি উল্টো দিকে দরজা দিয়ে বেরিয়ে আসি। লাফ দিয়ে মাটিতে পড়তেই আবার ইঞ্জিনের সামনে আসি দেখতে সেখানে কি অবস্থা। কিন্তু পুরো ট্রেনটি তখন প্রায় বিধ্বস্ত। হঠাৎ ইঞ্জিনে আগুন লাগায় তার বিস্ফোরণের ধাক্কায় আমি ডাল সামলাতে না পেরে পড়ে যাই। শক্ত কিছুর সাথে মাথায় আঘাত লাগে। জ্ঞান হারানোর আগে শুধু ট্রেনের ভয়ঙ্কর আগুন দেখে বাকরুদ্ধ হয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফিরেছে তখন নিজেকে আবিষ্কার করলাম ফাঁকা একটি কামরাতে। যে সিটে আমি শুয়েছিলাম ঠিক তার নিচেই পড়ে আছি। উঠে দাঁড়িয়ে মাথাটা হাতড়াতেই বুঝলাম পড়ে গিয়ে চোট পেয়েছি। কিন্তু এ কি, ট্রেনে তো আগুন লেগেছিল, এখন সব আগের মতো কেন? কোথাও কিছু নেই। আমি মাথার পেছনে হাত বোলাতে বোলাতে উঠে দাঁড়াই। তখন কেন যেন মনে হলো যা দেখলাম সবটাই স্বপ্ন ছিল। এখন বাস্তবে আছি। নিজের ব্যাগ কাঁধে নিয়ে ওদের চারজনকে খুঁজতে সামনের দিকে যেতেই দেখি সেখানেও কেউ নেই, সব ফাঁকা। এমনকি কোনো মানুষেরই কিছুক্ষণ আগে থাকার চিহ্ন পর্যন্তও নেই। আমি যখন ওদের খুঁজছি তখন হঠাৎই আমার পেছন থেকে একটি নারী কণ্ঠ শোনা যায়। সে বলছে, কি হলো ডাক্তারবাবু, দেখা হলো আমাদের সাথে? মেয়েটির কথাটা বলা মাত্রই ট্রেন থেমে গেল। পাশের জানালা দিয়ে বাইরেটা দেখতে যেতেই বুঝলাম ফাঁকা কোনো মাঠে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই ট্রেনে তো লোক কম, তাহলে এখানে দাঁড়ালোই বা কেন? কমলেশ আমার মনের কথা বুঝতে পেরেই বলে, আরে বুঝলেন না, আমরা থামিয়েছি। আমাদের মাথা চাই। মাথা না হলে আমি ওকে বিয়ে করব কিভাবে? কিসব বলছো এগুলো? ডাক্তার, তুমি না করো না। আমার মেয়ের বিয়েটা আমি এবার আর ভাঙতে দেব না। অনেক চেষ্টার পর কমলেশ রাজি হয়েছে। আর না। কথাগুলো বলতে বলতে ওরা আমার দিকে এগিয়ে আসে। এরই মধ্যে ঋতু সেই ব্যান্ডেজ করা হাত ঝুলে পড়েছে। কমলেশের মাথা হিন্দে ওখানা হাতড়ে হাতড়ে এগিয়ে আসছে। আর সেই বৃদ্ধা আমার কাছে হাত জড়ো করে কি যেন বলছে। আমার কাছে সবকিছুই আবার স্বপ্ন বলেই মনে হতে লাগলো। নিজেকে জাগাতে গালে 2-4 বার নিজেই চড় কষালাম, কিন্তু না,
কিছুই হলো না। কি চাইছো তোমরা? এইভাবে আমাকে আটকানোর মানেটাই বা কি? আমরা কোথায় আটকেছি আপনাকে? আপনি তো নিজেই এই কামরায় উঠেছেন, আপনি নিজে ঘুমিয়ে পড়েছেন। আমরা কি কিছু বলেছি আপনাকে? কিন্তু ঋতু, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে? ডাক্তার, ডাক্তার ভয় নেই, তুমি জানবে না কিছু, সত্যি। শুধু শুধু একটিবার ধরা দাও কমলেশকে, এরপর তো আগুন লেগেই যাবে ট্রেনে। এই কথায় আমার শরীর জবাব দিয়ে দেয়। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে তখন। কত স্বাদ ছিল একসাথে সংসার করব, কিন্তু ওই লোকগুলোর গাফিলতির জন্য সবাই প্রাণ হারালো। পুরো ট্রেনটা আগুনে ঝলসে গেছে। ট্রেনের ইঞ্জিন আগে থেকেই খারাপ ছিল জানেন, ওরা বলেনি। আর সামনের দিক থেকে অন্য ট্রেন এসে ধাক্কা লাগিয়ে দেয়। একটুও সুযোগ পায়নি কেউ পালানোর। তারপর কতজন সাহায্যের জন্য কাতরেছে, কেউ আসেনি। ট্রেনের খোঁজ পায়নি বলে সরকার থেকে কেউ তো আসবে, কিন্তু ওরা দেরি করে ফেলে। তাই অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়। আমরা অপেক্ষা করেছি, কেউ আসেনি। আমার বিয়েটা আর হলো না কমলেশের সাথে। ওই ওর মাথাটা খুব প্রয়োজন। অনেকদিন পর এই বগি ট্রেনের সাথে লাগানো হয়েছে। কিন্তু এটা তো ঠিক নয়। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরা চাইলে আমি তোমাদের জন্য আত্মার শান্তির ব্যবস্থাও করতে পারি। এবার ঋতুর সাথে তার মা বাবা হাসতে লাগলো। কমলেশকেও দেখে যেন মনে হলো সেও হাসছে। আমি কি করব বুঝতে পারছি না। ট্রেন তখনও দাঁড়িয়েই আছে। লাফ দিয়ে নেমে পালিয়ে যাব কিনা ভাবছি, ঠিক তখনই আমার পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ শুনতে পাই। এই যে ডাক্তার, বলেছিলাম আজ না যেতে, তবুও উঠলেন ট্রেনে, তাও আবার এই কামরায়। আর কোনো কামরা পেলে না? পেছনে ঘুরেই দেখি একটি আপাতমস্ত কম্বলে ঢাকা লোক দাঁড়িয়ে। তার চোখ দেখে চিনতে পারলাম সেই বেঞ্চে বসে থাকা লোকটি। লোকটি আমার দিকে এগিয়ে এসে আমাকে এক ধাক্কায় দরজার সামনে পাঠিয়ে দিয়ে নিজের গায়ে জড়ানো কম্বলখানা খুলে ফেলল। তার কোলের মধ্যে রাখা পাথরের টুকরোগুলো তখন তিনি ওই চার অশরীরীর দিকে ছুঁড়ে মারতে থাকেন, যাদের তিনি নিজের ভগবান বলে আমাকে দেখিয়েছিলেন। যাও ডাক্তার যাও, ট্রেন থেমে আছে, এই ট্রেন আর চলবে না, পেছন দিকেই দৌড়তে থাকো। আমি দরজা দিয়ে লাফিয়ে নামতে নামতে বললাম, আর আপনি? আমি পাগল মানুষ, আমার যাওয়ার কোনো ঠিকানা আছে নাকি? লোকটি কথাটা বলেই হাসি। আমি কি করব বুঝতে না পেরে দিলাম লাফ। ঠিক তখনই ট্রেন চলতে শুরু করেছে। আমি লাফ দেওয়াতে আমার পা হড়কে যাওয়ায় বেকায়দায় গিয়ে পড়ি পাথরের ওপর। তাতেই লেগে আমার নাক, হাঁটু, হাত চলে যায়। পায়ের যন্ত্রণায় চোখে তখন অন্ধকার দেখছি। এরপর যে কি হলো আর মনে নেই। আবার যখন চোখ খুলি তখন নিজেকে আবিষ্কার করি সদর হাসপাতালে। নিমাই আমার মুখের ওপরে ঢুকে আছে। আমাকে চোখ খুলতে দেখে সে হড়বড়িয়ে বলে, ও ডাক্তার দাদা, আরে কি হয়েছিল কি তোমার? ওখানে পড়েছিলে কেন তুমি? আমি বুঝতে পারলাম না ওর কথার মান। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকি। তোমার কি কিছুই মনে নেই? কোথায় ছিলাম আমি? আরে তুমি তো ওই স্টেশনের শেষ মাথায় রেল লাইনের ধারে পড়েছিলে গো। স্টেশন মানে? ট্রেন তো ছেড়েছিল তাহলে?
আমি তো কিছুই জানি না। সকালে স্টেশন থেকে খবর আসে ডাক্তারবাবু লাইনের ধারে পড়ে আছেন। দৌড়ে এসে দেখি সত্যি তুমি, হাত আর নাকে চোট লেগেছে, পাটা ভেঙে গেছে। আরে কিভাবে হলো বলো তো? কিন্তু ট্রেন তো ছেড়েছিল। না, স্টেশন মাস্টার তো বললো যে ট্রেন এসে ছেড়েছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর সেটা থেমে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পর আবার সেটা পিছিয়ে আসে। তখন স্টেশনে এসে ইঞ্জিন সরিয়ে মাঝরাতে আবার রওনা দেয়। ইঞ্জিন নাকি অস্বাভাবিক গরম হয়ে গেছিল। কিন্তু তুমি পড়লে কিভাবে বলো তো? সে অনেক ঘটনা। ট্রেনে এক পরিবারের সাথে দেখা হয়, তার আগে স্টেশনে এক লোকের সাথে কথা হয়। সে আমাকে যেতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। এরপর ওই পরিবারের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। তারপরে এক বিভৎস স্বপ্ন দেখি তাদের নিয়েই। কিন্তু স্বপ্ন ভাঙলে বুঝতে পারি আসলে তারা অশরীরী। এরপর আবার সেই স্টেশনের লোকটি এসে আমাকে বাঁচায়। তখন ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে পড়ে এই অবস্থা। কিন্তু ট্রেন চলেনি, এটা কিভাবে সম্ভব? ডাক্তার দাদা, একটা কথা বলি, তুমি হয়তো সবটাই স্বপ্ন দেখেছ। আবার যখন ট্রেন চলতে শুরু করে তখন ভেবেছ যে স্বপ্ন ভেঙে গেছে, আর ভয় নামতে গিয়ে পা হড়কে পড়ে যাও, আর তখনই হয়তো জ্ঞান হারাও। আমি নিজেও সবটা তখন আর মেলাতে পারছি না। কি করেই বা মেলাবো? নিমাই ছাড়া আর কাউকে বললে আমাকে পাগল ভাববে। তখন আর কেউ চিকিৎসাই করাতে চাইবে না। সেই ভয়ে তখন চুপ করে যায়। তবে বেঞ্চের ওই লোকটিকে আমার স্পষ্ট মনে ছিল তখনও। দত্তবাবু কথাটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলেন। সবার দিকে এবার নজর দিতে দেখে সবাই হা করে তাকিয়ে রয়েছে। মকবুলের কেটলির চা কখন যে সেই উতলে উঠেছে সেটা ওর খেয়ালই নেই। এই মকবুল, চা তো এভাবেই শুকিয়ে যাবে রে। দত্তবাবুর কথায় ওর হুঁশ ফিরল। মুখখানা স্বাভাবিক করে চায়ের দিকে মন দেয়। তারপর ওই কম্বল মুড়ি দেওয়া লোকটার আর খোঁজ করিসনি? করেছি, নিমাইও করেছে, কিন্তু কিছুই খোঁজ পায়নি। আর ওই পরিবারটা সত্যি কি মারা গেছিল? দত্তবাবু আবার এক কাপ চা নিয়ে বলেন, সেটা আমি নিজে খোঁজ নিয়েছিলাম পুরনো পেপার থেকে। সত্যি একবার নবদ্বীপ যাওয়ার ট্রেনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় অনেক যাত্রী। ইঞ্জিনের গন্ডগোলের জন্য রুট চেঞ্জের সিগন্যাল পায়নি, ও পাঠাতেও পারেনি, আর সেই কারণেই এই বিপত্তি। তবে সেখানে তো অজস্র পরিবার ছিল। তাহলে কি সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি লাগিয়েছিল আপনার সেই ট্রেনে? হবে হয়তো, কেননা পরের দিন সন্ধ্যেবেলা আমি স্টেশনে গিয়ে দেখেছি পেছনের দিকের ওই কামরা ফাঁকাই থাকে, আর সেটাই আলোর ব্যবস্থাও নেই। সব লাইটই নষ্ট, ভেতরটা কেমন পুরনো। টর্চের আলোয় দেখেছি রং করা হয়েছে ঠিকই, কিন্তু নতুন ভাব ফিরিয়ে আনতে পারেনি। বাপরে, কি সাংঘাতিক ব্যাপার। তবে আমার মনে হয় নিমাই ঠিকই বলেছিল, ওসব আমি স্বপ্নই দেখেছি। এত ভয় পেয়েছি যে সবকিছুই সত্যি বলে মনে হয়েছে। তবে সেই লোকটা যে... ঠিক তখনই রায়বাবু রাস্তার দিকে আঙুল নির্দেশ করে বলেন, ওই যে কম্বল গায়ে দিয়ে যাচ্ছে সেই নাকি, দেখো। সবাই তখন রাস্তার দিকে তাকিয়ে। কুয়াশার ভাব কাটলেও রোদও তখনও ওঠেনি। দেখে রাস্তা দিয়ে একটা ভবঘুরে কম্বল জড়িয়ে যাচ্ছে। সেটা দেখেই তারা হেসে ওঠেন। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকা শ্রী কর্মকারের লেখা দত্তবাবু সিরিজের দ্বিতীয় গল্প মকবুলের চায়ের আসরে। এর পূর্ববর্তী গল্প আপনারা নিশ্চয়ই এতক্ষণে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে গেছেন।
যদি সেটাও শুনতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং গল্পের মজা নিন। আর এই গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে ভবিষ্যতেও দত্তবাবু সিরিজ নিয়ে আরও গল্প আপনাদের কাছে হাজির করব। ততক্ষণের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গল্পে কারা কারা কাজ করেছেন, মানে কারা আপনাদেরকে ভয়েস দিয়ে আনন্দ প্রদান করেছেন। আজকের গল্প পাঠে ছিল শুভধর, অন্যান্য চরিত্রে মৌমিতা, শুভ, বাল্মীকি, শিউলি, শুভজিৎ, তাজ, অতনু এবং গল্পের সূত্রধার এবং আপনাদের প্রিয় চরিত্র দত্তবাবু, সেটিই করেছি আমি, বুবাই সাহা। এছাড়াও আজকের গল্পের প্রচ্ছদলঙ্করণ, শব্দগ্রহণ এবং আবহে রয়েছে আমাদের প্রিয় প্রোডাকশন হাউস মিহান্স প্রোডাকশন হাউস। আমাদের আজকের গল্পের নিবেদন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই অন্য কাউকে শেয়ার করে সেই গল্পটা শোনার সুযোগ করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে।